নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। রাত পোহালেই ভোট। আপনাদের একটু অন্যভাবে প্রতিবেদনটা করবার চেষ্টা করছি। দেখুন, আজ থেকে ৩৩ বছর আগে ১৯৯২ সালে নববর্ষের শুভেচ্ছা দেশবাসীকে দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ। তাতে একটা স্কেচ ছিল শুভেচ্ছা বার্তার সঙ্গে, যে একটা স্পিনিং হুইল গ্র্যাজুয়ালি টার্নিং ইনটু এন মেকানিক্যাল গিয়ার, আর তলায় টাইপ করে লেখা, চেঞ্জ ইজ দি অনলি কনস্ট্যান্ট। আমি ৯২ সালের কথা কেন বললাম? চেঞ্জ ইজ দি অনলি কনস্ট্যান্ট, এটা কিন্তু আজও সত্য, ৩০ বছর আগেও সত্য ছিল, আবহমান কাল ধরে এটা শাশ্বত সত্য। আপনার এডমান্ড বার্কের নাম নিশ্চয়ই শুনেছেন। পলিটিক্যাল রিফর্মার, জন্মসূত্রে আয়ারল্যান্ডের মানুষ। তিনি ব্রিটিশ মনার্কের ক্ষমতা খর্ব করার জন্য সচেষ্ট ছিলেন, আমেরিকান বিপ্লবকে সমর্থন করেছিলেন এবং ভারতবর্ষকে ব্রিটিশরা যেভাবে শোষণ করতেন তার তীব্র বিরোধী ছিলেন। অষ্টাদশ শতকের এই পলিটিক্যাল রিফর্মার বা সোশ্যাল রিফর্মারের জন্ম। এই এডমান্ড বার্কের সঙ্গে আমি এই নরেন্দ্র মোদীর তুলনা করতে পারি, কারণ ট্র্যাডিশন, মডার্নিটি, কন্টিনিউটি অ্যান্ড চেঞ্জ, এই দুটোই নরেন্দ্র মোদী অত্যন্ত দক্ষতার সঙ্গে করছেন। ট্র্যাডিশনের সঙ্গে মডার্নিটির কোনো বিরোধ নেই, কন্টিনিউটির সঙ্গে চেঞ্জের কোনো বিরোধ নেই। অতীতের শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে ভবিষ্যতের পথে অগ্রসর হতে হয়। অতীতকে পাশে সরিয়ে রেখে ছুঁড়ে ফেলে দিলে হয় না। আর ঐতিহ্য এবং আধুনিকতার মিশেলটা খুব দরকার, সেটা নরেন্দ্র মোদী খুব দক্ষতার সঙ্গে করছেন। তাই মাঝে মধ্যে আমি মনে হয় আমার যে এডমান্ড বার্কের সঙ্গে তার তুলনা টানা যায় কিনা। দেখুন, এই নরেন্দ্র মোদীর কতগুলো কথা নিয়ে সেকুলার, লিবারাল, লেফট ইকোসিস্টেম সরব হয়েছে। প্রথম কথা, প্রধানমন্ত্রী কি বলেছেন? চৈত্র নবরাত্রিতে নিরামিষ দেশের অনেক মানুষ খায়। শ্রাবণ মাস শিবের মাস, সেখানেও অনেকে ব্রত পালন করেন, নিরামিষ খান। এটা ভারতবর্ষের একটা বড় অংশের মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। কিন্তু আমাদের সংবিধান বলেছে খাদ্যাভ্যাসের স্বাধীনতা। আমিষ খাবেন না নিরামিষ খাবেন সেটা ঠিক করবেন যে যার নিজের, এটা নিজের ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার। কিন্তু আবার এর সঙ্গে এটাও সত্য যে ভারতবর্ষের বহু মানুষ চৈত্র নবরাত্রি, শিবের মাস, শ্রাবণ মাসে অনেকে উপবাস করেন, অনেকে নিরামিষ আহার গ্রহণ করেন। ধরুন, গো মাংস খাওয়া আমাদের শাস্ত্র অনুযায়ী নিষিদ্ধ। তবে কি গো মাংস খায় না? অনেকেই খান, অনেক হিন্দুও খান। কিন্তু গো মাংসের সঙ্গে আমাদের একটা স্পর্শকাতরতা জড়িয়ে আছে, সেন্টিমেন্ট জড়িয়ে আছে। যে বিকাশ ভট্টাচার্য, সুবোধ সরকার কলকাতার রাস্তায় প্রকাশ্যে গো মাংস ভক্ষণ করলেন, প্রমাণ করলেন তারা বিশাল লিবারাল। আসলে সনাতনী মানসিকতায় আঘাত করার মধ্যে ওনারা শ্লাঘা বোধ করেন। তেজস্বী চৈত্র নবরাত্রির সময় মাছ খাওয়ার ছবি ভিডিওতে পোস্ট করেছেন, করতেই পারেন। এটা আবার একটা বড় অংশের মানুষের ভাবাবেগ আহত হয়।
এটাই প্রধানমন্ত্রী বলছেন। আপনার নিজের রুচি অনুযায়ী খাবেন, কিন্তু তার মানে এই নয় আপনি বৃহৎ জনগোষ্ঠীর ভাবাবেগকে আঘাত করবেন। তখন প্রতিবাদ আসবে, হ্যাঁ আসবে। সেকুলার, লিবারাল, কমিউনিস্টরা যতই উষ্মা প্রকাশ করুন না কেন, আগামী দিনে এই ধরনের কাণ্ড ঘটালে আরো জোরালো প্রতিবাদ হবে। আপনাদের কোনো অধিকার নেই একটা বৃহৎ অংশের মানুষের ভাবাবেগকে আঘাত করা। যেটা আপনারা সচেতনভাবে করেন, নিজেদের সেকুলার লিবারেল ভাবমূর্তিটাকে একটু ঘষে মেজে পালিশ করে নেওয়ার জন্য। আর আপনাদের এই সমস্ত কাণ্ড কারখানায় সমর্থন জানান রাজধানী দিল্লির ককটেল সার্কিটের কিছু লোক, কিছু আরবান নকশাল, কিছু বাম ইত্যাদি। দেখুন, কলকাতা থেকে প্রকাশিত খবরের কাগজগুলোতে এই খবরগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, কারণ আপনি যদি মিডিয়া হাউসের ভিতরটা দেখেন না, অধিকাংশই দেখবেন কমিউনিস্ট মনোভাবাপন্ন। বিজেপির এই যে এগিয়ে আসা, পশ্চিমবঙ্গের মাটিতেও তাদের একটা পাকাপোক্ত অবস্থান ধীরে ধীরে তৈরি করছে, তারা এটাকে না সহ্য করতে পারছে না। কারণ দীর্ঘদিন ধরে বামপন্থী মানসিকতায় লালিত পালিত, তাদের কাছে বিজেপির রাজনীতি, তাদের জাতীয়তাবাদ, ধর্ম সম্পর্কে তাদের মূল্যায়ন, তাদের পক্ষে হজম করা শক্ত। সেই জন্যই তারা মোদিজির গালমন্দ করেন ইত্যাদি। দেখুন, there is no denying the fact the Indian voter is a half lion. 96 সালের পর 18 বছর পরে ভারতবর্ষ এমন একটা সরকার পেয়েছে যেখানে একটা দল সংখ্যাগরিষ্ঠ, কিন্তু কোয়ালিশন। কিন্তু কোয়ালিশনের মূল রাজনৈতিক শক্তি যেখানে আছে, যে রাজনৈতিক দলের মধ্যে নিহিত ভারতীয় জনতা পার্টি 2014তেও এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল 282, 2019এও এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল 303, কিন্তু ওটা এনডিএ সরকার। তাহলে 96 সালের পর অনেক প্রধানমন্ত্রী এসেছেন, দেবেগৌড়া, গুজরাল, অটল বিহারী, মনমোহন সিং, অনেকে, কিন্তু সবগুলোই কোয়ালিশন সরকার, কিন্তু কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতা ছিল না। এখন আবার কিছু লোক ধুয়ো তুলছে যে একদলীয় শাসন দেশের পক্ষে ক্ষতিকর, কোয়ালিশন গভর্নমেন্ট হলে পরেই নাকি দেশের মঙ্গল সাধিত হয়, যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো, সেই কাঠামোটাকে ভালোভাবে আমরা লালন পালন করতে পারি। আমরা সরকারের কাছে এক্সপেক্ট করি দ্রুত সিদ্ধান্ত নেবে, পলিসি প্যারালিসিস থাকবে না, অভ্যন্তরীণ নিরাপত্তা সুরক্ষিত থাকবে, বৈদেশিক সম্পর্ক মজবুত হবে এবং দেশের মান মর্যাদা বিদেশের কাছে বাড়বে। তার জন্য কি দরকার? একটা শক্তিশালী সরকার, একজন শক্তিশালী ব্যক্তিত্ব, যিনি সেই সরকারকে নেতৃত্ব দেবেন, প্রধানমন্ত্রী হবে। আর মিলিজুলি সরকার হলে সেই সরকারের এত পিচটান, এত আঞ্চলিক স্বার্থ, এত শরিকি বিবাদ আপনার পক্ষে, মানে দেশবাসীর পক্ষে খুব সদর্থক কিছুকে আশা করা চায়। কোয়ালিশন সরকার তখনই সদর্থক কিছু করতে পারে যখন সেই কোয়ালিশন সরকারের যে মূল শক্তি, সেই শক্তি অন্তত 175টা আসন পায়। ইউপিএ 1-এ কংগ্রেস 144, বামেরা 61, ইউপিএ 2-এ কংগ্রেস 209। অর্থাৎ যে শক্তিটা বেঁধে রাখবে কোয়ালিশন পার্টনারদের,
সংসদীয় গণতন্ত্রে তার শক্তি বেশি হতে হবে, তার মানে তার আসন বেশি হতে হবে। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, সেখানে কারোর পক্ষে 100, আমি 100 তো অনেক পরের কথা বললাম, 50 অতিক্রম করা সম্ভব নয় ইন্ডি জোটে। কংগ্রেস এবার ঐতিহাসিকভাবে খারাপ ফল করবে এবং 2074 থেকেও তাদের আসন সংখ্যা কমার সম্ভাবনা আছে। দেখুন, যখন কোনো রাজ্য সরকার নিয়মকানুন মানে না, আমরা চাই যে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করুক, যাতে রাজ্য সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে, শাসকের আইন নয়। যেই কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করবে, অমনি একদল লোক বলবে, দেখো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত আনা হচ্ছে। আপনার অবস্থা শাঁখের করাতের মতো। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে যে যে আঞ্চলিক দলগুলো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে শক্তিশালী, তাদের দেশভিক্ষা খুব প্যারোকিয়াল। তৃণমূল যেমন আসানসোলের বাইরে কি আছে ভাবতে পারে না, আরজেডি যেমন বিহারের বাইরে ভাবতে পারে না, ডিএমকে যেমন তামিলনাড়ুর বাইরে ভাবতে পারে না, কমিউনিস্টরা ওরা বলে হচ্ছে সর্বভারতীয়, ভাবনায় আন্তর্জাতিক, আসলে কিন্তু ওরা আঞ্চলিক। কেরালার বাইরে এখন কমিউনিজমের অস্তিত্ব কোথায়? পশ্চিমবঙ্গে তো ঘটিবাটি চলে গেছে, ত্রিপুরাতে ঘটিবাটি চলে গেছে। 2019-এ 3জন বামপন্থী সাংসদ লোকসভায় ছিলেন, 2জন তামিলনাড়ু থেকে, 1জন কেরালা থেকে। সম্ভবত আলাপুজা আসনটা জিতেছিল। এবার হয়তো কেরালায় তাদের ট্যালি বাড়বে, তামিলনাড়ুতে 2-3টে পেতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গ, ত্রিপুরায় খাতা খোলার সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে এই আঞ্চলিক দলগুলো বলছে আমরা সরকার করব। তৃণমূল হচ্ছে 45, সিপিএম 55, আরজেডি বোধহয় 20টা, শরদ পাওয়ার 10টা, আর কংগ্রেস হয়তো 300-র উপরে আসনে লড়ছে। কিন্তু যে 200-র কাছাকাছি আসনে বিজেপির সঙ্গে কংগ্রেসের সরাসরি লড়াই, সেখানে কংগ্রেসের পারফরমেন্স খুব হতাশাজনক। হ্যাঁ, রুটি রুজির সওয়াল দেশের মানুষের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। চাকরির ব্যাপার, মূল্য বৃদ্ধি হলে হেঁসেলে টান পড়ে, বেকার যুবকরা চাকরি চায়। আজকে যারা বলছে যে মোদিজি কর্মসংস্থান করতে পারেননি, তারা 60 বছর ক্ষমতায় ছিল, তাদের ট্র্যাক রেকর্ড কি? আবার এই যে সিএসডিএস লোকনীতির সমীক্ষা কি বলছে? উন্নয়ন হয়েছে, এর আবার মেনে নিচ্ছে 80% মানুষ। আবার একদল বলছে উন্নয়ন কিছু মুষ্টিমেয় মানুষের জন্য। দেখুন, আপনি মোদী সরকারের প্রচন্ড বিরোধী হতে পারেন, কিন্তু একটা জিনিস আপনি তো মানবেন, যে এই দেশে যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বিগত 10 বছরে তৈরি হয়েছে, তার তুলনা স্বাধীনোত্তর ভারতে নেই। 18 লক্ষ কোটি টাকার প্রকল্প ইউপিএ জমানার শেষ দিকে আটকে ছিল, সেই প্রকল্পগুলো বটলনেকস থেকে মুক্ত হয়েছে। অধিকাংশ প্রকল্পের কাজ সম্পূর্ণ, কিছু সম্পূর্ণ হওয়ার মুখে। একটা ছোট্ট এক্সাম্পল দেবো। পণ্ডিত নেহেরুর জীবদ্দশায় আইল্যান্ড সিটি মুম্বাইয়ের সঙ্গে মেনল্যান্ড মহারাষ্ট্রের যোগাযোগ তৈরির জন্য সমুদ্রের উপর দিয়ে ব্রিজ তৈরির পরিকল্পনা করা হয়েছিল। 43 বছর পর তার টেন্ডার ডাকা হলো 2016, 2018 বরাদ দেওয়া হলো, কাজ শুরু হলো। 2020-তে কোভিডের জন্য বন্ধ ছিল কিছুদিন, আবার 2024-এর 12ই জানুয়ারি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী অটল সেতু। মানে আইল্যান্ড সিটি মুম্বাইতে মেনল্যান্ড মহারাষ্ট্রের সঙ্গে যোগ 21 কিলোমিটারের একটু বেশি দীর্ঘ। কাশ্মীরকে রেল মানচিত্রে যোগ করা, বড় বড় টানেল হচ্ছে, সারা দেশ জুড়ে হাই রোড তৈরি হচ্ছে, 4 লেন 6 লেনের। ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার মানুষ দেখছে। সিএসডিএস লোকনীতির সমীক্ষা এটাও বলছে যে বিশ্বের কাছে ভারতের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইমেজ
10 বছর আগেও যা ছিল এখনো তাই আছে, মানে হি রিটেইনস হিজ পপুলারিটি after continuing as the prime minister of country for a decade. তাহলে মোদিজি শ্লাঘাবোধ করতে পারেন, এবং বিজেপিও চাইছে এটাকে নেতৃত্বের প্রশ্নে গণভোটের চেহারা দিতে, এবং প্রধানমন্ত্রী ছুটে বেড়াচ্ছেন, এক এক দিনে বিভিন্ন রাজ্যে মিলিয়ে 3-4টে করে সভা করছেন, 2-3টে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিকে এক জায়গায় এনে সভা করছেন। সিএসডিএস লোকনীতি বলছে যে রাম মন্দিরের প্রভাব পড়বে, দুগ্ধপাত্রে গোচনা হচ্ছে, মুদ্রাস্ফীতি আর কর্মসংস্থান, মুদ্রাস্ফীতি কমেছে। এখন আপনি কর্মসংস্থানের সংজ্ঞা কিভাবে দেখবেন? চাকরি আর কর্মসংস্থানের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই জায়গাটায় মোদী সরকারকে আরো আরো মনোযোগ দিতে হবে। কিভাবে তথাকথিত যে ধ্যান ধারণা আছে না আমাদের কাজের বিষয়ে, সেই ধ্যান ধারণা থেকে বাইরে বেরিয়ে কর্মসংস্থানের অন্যান্য নতুন পদ্ধতি তৈরি করতে হবে। কারণ সরকারি চাকরি বা স্থায়ী চাকরি যে বিষয়টাকে আমরা ভাবতাম জীবনের মুখ্য লাভ, সেই ধারণাটা বদলে গেছে, সারা পৃথিবীতেই বদলে গেছে। এখন বিকল্প কর্মসংস্থানের অনেক সুবিধা তৈরি হয়েছে, সুযোগ তৈরি হয়েছে, সেগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরকারকে ভূমিকা নিতে হবে। কিন্তু এখনো পর্যন্ত 10 বছরের ক্ষমতায় থাকার পর নরেন্দ্র মোদীর মার্কশিট যদি আপনি দেখেন, তাহলে কিন্তু ফার্স্ট ক্লাসের উপরে, মানে 10-এর মধ্যে 6-এর উপরে তিনি। ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ, বড় কোনো করাপশন চার্জেস নেই, বিশ্বের ভারতের বিদেশ নীতি সমাদৃত, বিদেশি বিনিয়োগ এসেছে, বৈদেশিক নীতিতে ভারতবর্ষ এখন একটা অন্য পথে চলছে। আমেরিকার চাপ অগ্রাহ্য করে ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনছে, আবার ইরানের সঙ্গেও সম্পর্ক রাখছে, ইসরায়েলের সঙ্গেও রাখছে, ইসরায়েলের সঙ্গে অস্ত্র চুক্তিও হয়, রাশিয়ার সাথেও হয়, আমেরিকার সাথেও হয়। তাহলে আমরা আমাদের সুবিধা যেখানে হবে সেইভাবেই আমরা বিদেশ নীতিকে তৈরি করি। কোনো নন অ্যালাইন মুভমেন্টের চশমা চোখে নিয়ে আমরা আমাদের বিদেশ নীতিকে দেখি না। আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক কি হবে সেটা আমরা ঠিক করব, আমেরিকার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কি সেটা দেখে আমরা আমাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক ঠিক করব না। বিদেশ নীতি একটা কন্টিনিউয়েশন, কিন্তু এই জমানায় বিদেশ নীতিতে অনেক র্যাডিক্যাল চেঞ্জ হয়েছে। এই যে মলদ্বীপ, যারা ভারতের সেনাবাহিনীকে বলল চলে যাও, ভারত তাদের অনেক টাকার ঋণ দিয়েছে, ডেভেলপমেন্টাল ঋণ। মলদ্বীপের সরকার বলছে যে সুদের হার কমাও বা বিনা সুদে করো। ভুটানের সঙ্গে সম্পর্ক উন্নতি হচ্ছে, সর্বোচ্চ অসামরিক সম্মান প্রধানমন্ত্রীকে দিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুন মাসের শেষেই ভারতবর্ষে আসবেন, তার আমলারা ভারত সরকারের আমলাদের সঙ্গে যোগাযোগ করছেন। মানে সবাই জেনে গেছে যে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। ইন্ডিজোটের নেতারাও জানেন, কিন্তু তারা নির্বাচনে লড়ছেন, তো তাদেরকে এত সহজে তো হার স্বীকার করলে হবে না। তাহলে মোদি ম্যাজিক, যেটার উপর ভরসা করছে বিজেপি, 400 আসন ছোঁয়া, সেই মোদি ম্যাজিক এবারও কাজ করবে বলে কিন্তু অনেকে বলছেন। এবং সিএসডিএস লোকনীতি, তাদের যে সমীক্ষা, তাতে কিন্তু বলা হচ্ছে যে দুর্নীতির অভিযোগ নেই, বিশ্বের দরবারে ভারতের সম্মান বেড়েছে, পরিকাঠামো উন্নয়ন হয়েছে, 80% বলছেন যে মোদি জমানায় উন্নয়ন হয়েছে। এবং প্রাইম মিনিস্টার মোদি রিটেইনস হিজ পপুলারিটি স্টিল।
তাহলে মোদি ম্যাজিক কাজ করার বিপুল সম্ভাবনা। এবং নেতৃত্বের প্রশ্নে গণভোট, সেই জন্য মোদিজি বারবার বলছেন মোদি গ্যারান্টি, মোদি গ্যারান্টি, মোদি গ্যারান্টি। এই পশ্চিমবঙ্গেও কাজ করবে। এবিপি আনন্দের ওপিনিয়ন বলে 20 দেওয়া হয়েছে। আমার ধারণা যত নির্বাচন এগিয়ে আসবে বিজেপির 20টা বেড়ে 26-27 যাবে, তৃণমূল কমবে। একদম ভোটের দিন বা আগের দিন অনেকে সিদ্ধান্ত নেন এটা কেন্দ্রের সরকারের ভোট, 45টা আসনে লড়ে কেন্দ্রীয় সরকার যাওয়া যায় না, বরঞ্চ এরা বেশি আসন পেলে কেন্দ্রে কোনো কোয়ালিশন হলে সেখানে ব্ল্যাকমেল করবে, দুর্নীতির তদন্তগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, প্রভাবশালীরা বুক পুলিয়ে ঘুরে বেড়াবে। দেশ রাজ্যের মানুষ এটা চান না। তারা লক্ষ্মীর ভান্ডারের টাকা নেবেন না কেন মায়েরা বোনেরা? সরকার দিচ্ছে। লক্ষ্মীর ভান্ডারের টাকা নেওয়ার অর্থ এই নয় চোখ কান বন্ধ রেখে শাসক দলকে ভোট দেওয়া। কারণ এটা ঠিক, স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় আর্থিক অপরাধ এই জমানায় সংগঠিত হয়েছে। অতি বড় তৃণমূল সমর্থকও এই দাবিকে চ্যালেঞ্জ করতে পারবে না। তাই মোদি ম্যাজিক আর্যাবর্তে কাজ করবে, বিন্ধ্য পর্বতের দক্ষিণেও এবার চমক দেখাতে পারে, এবং উত্তর পূর্ব ভারতেও মোদি ম্যাজিক এবার আরো বড়ভাবে কাজ করবে। এটাই অনেক বিশেষজ্ঞের মত।